নাম পবন রুইয়া। বাইরে থেকে দেখলে তিনি একজন সফল শিল্পপতি, কিন্তু তদন্তকারীদের দাবি এই কর্পোরেট মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে শত শত সাইবার প্রতারণার টাকা। আর যদি এটা সত্যি হয়, তাহলে এটা শুধু একটি গ্রেপ্তার নয়, এটা হতে পারে এক বিশাল নেটওয়ার্কের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। একজন শিল্পপতি, একটা সম্মানজনক কর্পোরেট পরিচয়, বহু পুরনো অসুস্থ কোম্পানিকে বাঁচিয়ে তোলার গল্প, কিন্তু তারপর হঠাৎই সামনে আসে 315 কোটি টাকার সাইবার জালিয়াতির অভিযোগ। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি দেশ জুড়ে 1379টি সাইবার ফ্রড অভিযোগের সঙ্গে এই নেটওয়ার্কের সম্ভাব্য গোপন যোগসূত্র রয়েছে। প্রশ্ন তখন একটাই, এটা কি সত্যিই একজন শিল্পপতির নাম জড়িয়ে যাওয়া দুর্ভাগ্যজনক মামলা মাত্র, নাকি এতদিন যেটাকে আমরা সাফল্যের গল্প ভাবছিলাম তার আড়ালেই চলছিল এক অন্ধকার খেলা? ভারতের বহু পুরানো ও অসুস্থ শিল্প প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করার জন্য তার পরিচয় তৈরি হয়েছিল। বিশেষ করে জোসেফ, ডোনাল্ড ইন্ডিয়া অ্যান্ড ফ্যালকন টায়ার্সের মতো নাম এর সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু 2026 সালের শুরুতেই তার নাম উঠে আসে এক ভয়ঙ্কর অভিযোগে। অভিযোগটা কি? সাইবার প্রতারণার টাকা তিনি সেল কোম্পানি, স্তরভিত্তিক ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক মানি লেন্ডারিংয়ের মাধ্যমে ঘুরিয়ে বিদেশি পাঠাচ্ছেন। প্রথমে ঘটনাটা অনেকের কাছেই অবিশ্বাস্য লেগেছিল, কারণ একজন মানুষের পাবলিক ইমেজ আর অভিযোগের প্রকৃতি দুটোই যেন এক অপরের ঠিক উল্টো দিক। কিন্তু এই কেসকে ডিস্টার্বিং করে তুলেছিল একটি বিষয়, এটি নাকি শুধু একটি আইসোলেটেড ফ্রড কেস ছিল না। তদন্তকারীদের মতে এটা হতে পারে একটা ইন্টারেস্টেড সাইবার ফ্রড ইকোসিস্টেমের অংশ, আর সেখান থেকেই কেসটা আরও ঘোলাটে হতে শুরু করে। এই কেসের সূত্রপাত হয় একজন সিনিয়র সিটিজেনকে টার্গেট করে চালানো এক ফেক ইনভেস্টমেন্ট অ্যাপ স্ক্যাম থেকে। অভিযোগ ওঠে ভুয়ো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় 93 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এটা হয়তো আরও অন্য একরকম সাধারণ সাইবার ফ্রড কেস মনে হতে পারত, কিন্তু তারপর প্রশ্ন যখন উঠল টাকা কোথায় গেল, এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তকারীরা অ্যালিগেডলি দেখতে পান যে টাকাটা সোজা কোনো একজনের অ্যাকাউন্টে থেমে থাকেনি, বরং সেটা নাকি একাধিক সেল কোম্পানি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট এবং ফিনান্সিয়াল চ্যানেলের মাধ্যমে সার্কুলেট হতে শুরু করে। এটাই ছিল প্রথম বড় রেড ফ্ল্যাগ, কারণ অর্গানাইজড সাইবার ফ্রডে প্রায়শই টাকাকে ট্রেস করা কঠিন করে তোলার জন্য মাল্টিপল ব্যাংকিং লেয়ার্স ব্যবহার করা হয়। আর তদন্তকারীদের দাবি এখানেও নাকি ঠিক সেটাই হয়েছিল, কিন্তু সবচেয়ে আনসেটিং অংশটা ছিল অন্য জায়গায়। অভিযোগ অনুযায়ী এই ফিনান্সিয়াল ট্রায়াল গিয়ে মিশেছে রুইয়া ফ্যামিলি লিঙ্কড অ্যাকাউন্টের দিকে, আর এই জায়গাতেই একটা ফ্রড কেস হঠাৎ করে কর্পোরেট ক্রাইম ইনভেস্টিগেশনে বদলে যায়। এখন প্রশ্ন হলো, এই কেসে এমন কি ছিল যা তদন্তকারীদের কাছে এতটা অ্যালার্মিং মনে হলো? প্রথম সন্দেহ, সেল কোম্পানিজ। সেল কোম্পানি নিজে সবসময় ইল্লিগাল হয় না। অনেক লিগিটিমেট কর্পোরেট স্ট্রাকচারেও সেল এন্টিটি থাকে, কিন্তু সমস্যা হয় তখনই যখন সেগুলো ব্যবহৃত হয় ফান্ড ফ্লো অবস্কিওর করতে, বা রিয়েল ওনারশিপ হাইড করতে, অথবা ট্রানজাকশন ট্রেল কনফিউজ করতে। আর অভিযোগ অনুযায়ী এই কেসে সেল কোম্পানি নেটওয়ার্ক ছিল একটি কি এলিমেন্ট। দ্বিতীয় সন্দেহ, লায়ার্ড ট্রানজাকশনস। সাইবার ফ্রডে টাকা সাধারণত ভিকটিম থেকে স্ক্যামারের কাছে এক ধাপে যায় না, ওটা যায় এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে, তারপর আর একটায়, তারপরে হয়তো ক্রিপ্টো ওয়ালেটে। এই লেয়ারিংয়ের উদ্দেশ্য একটাই, সোর্স অফ ফান্ডস ব্লার করে দেওয়া। তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী এই কেসে সেই প্যাটার্নটাই অ্যালিগেডলি ধরা পড়েছে। তৃতীয় সন্দেহ, ক্রিপ্টোকারেন্সি ট্রেল। যদি কোনো ফ্রড কোম্পানি বা ফ্রড মানি
ব্যাংকিং সিস্টেম থেকে ক্রিপ্টো রুটে ঢুকে যায়, তাহলে ট্রেসিং আরও জটিল হয়ে পড়ে। কারণ ক্রিপ্টো অনেক সময় ক্রস বর্ডার মুভমেন্ট, অ্যানোটোমিটি লেয়ার এবং ফ্র্যাগমেন্ট ফান্ড স্টোরেজের জন্য ব্যবহার হতে পারে, এবং সেই জায়গাতেই কেসটা সাধারণ হোয়াইট কলার অ্যালিগেশন থেকে একটা ব্লান্ডারে পরিণত হয়। চতুর্থ এবং সবচেয়ে বড় অ্যালিগেশন, আনসেটলিং অ্যাঙ্গেল পাবলিক ইমেজ ভার্সেস অ্যালিগেশন। বর্তমান পরিস্থিতিতে একজন মানুষের পাবলিক ইমেজ যতটা ক্লিন, তার বিরুদ্ধে অভিযোগ তত বেশি সাইকোলজিক্যাল শক তৈরি করে। কারণ তখন মানুষ ভাবতে বাধ্য হয়, আমরা যা দেখছি সেটা কি পুরো সত্যি ছিল? আর ট্রু ক্রাইমের সব থেকে ডিস্টার্বিং জিনিসটা অনেক সময় রক্ত না, বরং নর্ম্যালসি। সব কিছুই বাইরে থেকে নর্মাল দেখায়, আর ঠিক সেই কারণেই ভেতরের অন্ধকারটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এখন ভাবুন, একজন সিনিয়র সিটিজেন যিনি হয়তো জীবনের সঞ্চয় নিয়ে একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটিতে ভরসা করেছিলেন, তার কাছে এটা শুধু 93 লক্ষ টাকার ক্ষতি নয়, এটা বিশ্বাস ভেঙে যাওয়ার গল্প। সাইবার প্রতারণার সবচেয়ে ক্রুয়েল দিকটা হলো, এটা মানুষের লোভ নয়, অনেক সময় আশাকে টার্গেট করে। কারণ ভালো রিটার্ন, সেফ ইনভেস্টমেন্ট, ভেরিফাইড অ্যাপ, ট্রাস্টেড প্রসেস, এই শব্দগুলোই ফাঁদ হয়ে দাঁড়ায়। আর যদি সেই টাকার ট্রেল গিয়ে মেশে একটা রেসপেক্টেবল কর্পোরেট ইকোসিস্টেমের দিকে, তাহলে পাবলিক শক আরও গভীর হয়। কারণ তখন মানুষ শুধু টাকা হারায় না, তারা বিশ্বাস করার ক্ষমতাও হারাতে শুরু করে। এবং সেখানেই এই কেসটা একটা অর্ডিনারি লিগ্যাল ম্যাটারের বাইরে চলে যায়। এটা হয়ে ওঠে ট্রাস্ট, পাওয়ার, ইমেজ অ্যান্ড মানির একটা ভয়ঙ্কর ইন্টারসেকশন। পবন রুইয়ার নাম শেষ পর্যন্ত এই কেসে কিভাবে ইতিহাসে লেখা হবে তা ঠিক করবে আদালত, প্রমাণ আর তদন্তের পরবর্তী ধাপ। হয়তো এটা একদিন প্রমাণ হবে একজন মানুষের নাম অন্যদের খেলার মধ্যে টেনে আনা হয়েছিল। আবার হয়তো এটা প্রমাণ করবে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে পলিশড মুখোশের আড়ালে কত বড় অন্ধকার লুকিয়ে থাকতে পারে। কারণ কিছু কেস কাগজে শুধু ফিনান্সিয়াল ক্রাইম, কিন্তু মানুষের মনে সেগুলো থেকে যায় বিশ্বাসঘাতকতার গল্প হয়ে। আর হয়তো সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এখনও একই রয়ে গেছে, এটা কি কেবল একটি কেসের শেষ, নাকি একটা বিশাল নেটওয়ার্কের সূত্রপাত?